Hello, students. I welcome you all the official Facebook and YouTube channel of School of Achievers. তো আশা রাখছি তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। তো আমাদের আজকে থেকে শুরু হচ্ছে এসটিজিটির হিস্ট্রির আজকের প্রথম ক্লাস। এটা হতে যাচ্ছে হিস্ট্রির থার্ড ইউনিটের। ঠিক আছে, এই যে ইউনিট 3 আমাদের কিন্তু ইউনিট 1 এবং ইউনিট 2 হিস্ট্রি থেকে আমরা যে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো রয়েছে এগুলা কিন্তু আমরা কভার করে ফেলেছি আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোর মধ্যে। চাইলে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু দেখতে পারো। ঠিক আছে, চলো তাহলে আজকে আমাদের ফার্স্ট ক্লাসের মধ্যে থাকছে ইউনিট 3 এর মোস্ট ভাইটাল তিনটে টপিক। কি কি রয়েছে তিনটে টপিকের মধ্যে? একটা হলো এক্সপেনশন অফ ব্রিটিশ পাওয়ার, সেকেন্ডলি কি লিখেছে দেখো, বেঙ্গল ডেভেলপমেন্ট ফ্রম প্লাসি টু বক্সার, ইম্পর্টেন্স অফ দ্য গ্র্যান্ড অফ দেওয়ানি, এন্ড থার্ড লিখেছে ল্যান্ড রেভিনিউ সেটেলমেন্টস, এন্ড হলো আরেকটা হলো পার্মানেন্ট সেটেলমেন্টস। তো এই যে তিনটে খুবই ইম্পর্টেন্ট টপিক রয়েছে এই থার্ড ইউনিটের, এই তিনটে টপিক কিন্তু আমরা আজকে করতে যাচ্ছি। এবং এই তিনটে টপিক থেকেই তোমাদের জন্য কিন্তু আমি নিয়ে এসেছি মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন গুলো রয়েছে, যে আসন্ন এসটিজিটির জন্য তোমাদের খুবই ভাইটাল কোয়েশ্চেন, এগুলো কিন্তু আজকে আমি তোমাদের জন্য প্রিপেয়ার করে নিয়ে এসেছি। ঠিক আছে, তো আশা রাখছি তোমাদের এই ক্লাসগুলো ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে কিন্তু সবাই পাশে থাকবে। ঠিক আছে, চলো তাহলে আজকে ক্লাসটা শুরু করা যাক। আরেকটা বলছি, এই ক্লাসগুলো প্রিপেয়ার করতে কিন্তু এই কোয়েশ্চেন গুলো প্রিপেয়ার করতে খুবই কিন্তু পরিশ্রম হয় বা এফোর্ট দিতে লাগে। তো তোমরা যদি পাশে না থাকো তাহলে কিন্তু সেই মোটিভেশনটা আসে না ক্লাসগুলোকে কন্টিনিউ করার। ঠিক আছে, চলো আশা রাখছি তোমরা সবাই পাশে থাকবে। চলো দেখো কি বলে আজকে প্রথম কোয়েশ্চেন। পলাশীর যুদ্ধের পর বাংলায় প্রকৃত ক্ষমতা কোন ব্যবস্থার মাধ্যমে ইংরেজরা দখল করে নেয়? দ্বৈত শাসন ব্যবস্থা, নাকি ইজারা ব্যবস্থা, নাকি জমিদারি ব্যবস্থা, নাকি মুঘল প্রশাসন? এটা একটা প্রথম এবং বেসিক একটা কোয়েশ্চেন। আস্তে আস্তে বেসিক থেকে শুরু করব, তারপর কঠিনের দিকে কিন্তু আমরা যাব। চলো আনসার করার চেষ্টা করো সবাই। কোনটা হবে সঠিক উত্তর বলো, সঠিক উত্তর কোনটা হবে এটা দেখি। সবাই একটু আনসার করার চেষ্টা করো। এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ ইজ দা রাইট আনসার, দ্বৈত শাসন ব্যবস্থা। পলাশী যুদ্ধের পর বাংলায় প্রকৃত ক্ষমতা কোন ব্যবস্থার মাধ্যমে ইংরেজরা দখল করে? এটা হলো দ্বৈত শাসন ব্যবস্থার মাধ্যমে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু এটা। রবার্ট ক্লাইভ প্রথমবার ভারতে গভর্নর হয়ে আসেন কোন সালে? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কোনটা হবে বলো? কোন সালে তিনি ভারতের গভর্নর হয়ে আসেন ভারতের মধ্যে? বলো কোন সালে হবে এটা? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, 1757। 1757 সালে কিন্তু রবার্ট ক্লাইভ ভারতের মধ্যে গভর্নর হয়ে কিন্তু আসে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রবার্ট ক্লাইভটা। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চন দেখো কি বলেছে। পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের প্রধান কারণ হিসাবে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল? কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সিরাজউদ্দৌলার পরাজয়ের জন্য? আশা করি তোমরা সবাই জানো, কারণ এটা আমরা প্রায় সরাসরি সচরাচর বাংলায় বলেও থাকি যে তুই কিন্তু একটা মির্জাফর। ঠিক আছে, তো তার জন্য আনসার কোনটা হবে? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, মির্জাফরের বিশ্বাসঘাতকতা। তার যে সৈনিকরা রয়েছে সৈনিকদের বিশ্বাসঘাতকতার জন্য কিন্তু সিরাজউদ্দৌলার পরাজয় কিন্তু ঘটে। এটা কিন্তু একটা প্রধান কারণ ছিল। ঠিক আছে, তার জন্য কেউই কিন্তু মির্জাফর হতে দেওয়া না, সবাই কিন্তু সৎ পথে চলবে। চলো তা এটার আনসার কিন্তু কি হবে? মির্জাফর। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে। বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? খুবই আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? কি বলেছে এটার মধ্যে দেখো, বাংলার নবাব কে ছিলেন তখন? বাংলার নবাব কে ছিলেন? মীর জাফর, নাকি মীর কাসিম, নাকি নজমউদ্দৌলা, নাকি সিরাজউদ্দৌলা? কোনটা হবে? এটার সঠিক উত্তর হবে ওয়ান সেকেন্ড, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, মীর কাসিম। ঠিক আছে, মীর কাসিম হবে এটা রাইট আনসার। ঠিক আছে, বাংলার তখন নবাব কে ছিলেন? মীর কাসিম। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো। বক্সারের যুদ্ধে পরাজিত যৌথ শক্তির অন্তর্ভুক্ত ছিলেন না। কে ছিলেন না বলো? মীর কাসিম, শাহ আলম দ্বিতীয়, নাকি সিরাজউদ্দৌলা, নাকি হায়দার আলী? কোনটা হবে বলো?
কে যুক্ত ছিলেন না? কোনটা হবে? এটার সঠিক উত্তর হবে তোমার অপশন নাম্বার ডি ইজ দা রাইট আনসার, হায়দার আলী। বক্সারের যুদ্ধে পরাজিত যৌথ শক্তির অন্তর্ভুক্ত ছিলেন না, কে ছিলেন না? হায়দার আলী। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। বক্সারের যুদ্ধ ইংরেজদের কাছে কেন বেশি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়? এটা কিন্তু আরেকটা ভালো প্রশ্ন কিন্তু, ঠিক আছে। চলো, কি বলেছে কোয়েশ্চেন অপশনে? এটি প্রথম বড় যুদ্ধ ছিল, এতে ফরাসিরা পরাজিত হয়, এতে ইংরেজদের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠিত হয়, এতে সামরিক সংস্কার হয়। কি হয় বলো? এতে কি হয়? কোনটা সঠিক হবে বলো? এটা হবে সঠিক উত্তর, এতে অপশন নাম্বার সি। এতে ইংরেজদের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠিত হয়। কি হয়? এতে ইংরেজদের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠিত হয় কার মাধ্যমে? বক্সারের যুদ্ধের মাধ্যমে। ঠিক আছে। আর বক্সারের যুদ্ধ কবে ছিল? 1764 খ্রিস্টাব্দে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চন দেখো কি বলেছে। 1765 সালের এলাহাবাদ চুক্তির মাধ্যমে ইংরেজরা কি লাভ করে? এটা কি বাংলার নবাবী, নাকি দ্বৈত শাসনের অবসান, নাকি দেওয়ানি অধিকার, নাকি জমিদারি অধিকার? কোনটা হবে বলো? আনসার কোনটা হবে? বাংলার নবাবী, নাকি দ্বৈত শাসনের অবসান, নাকি দেওয়ানি অধিকার, নাকি জমিদারি অধিকার? আশা করি এটা পারার কথা, এটা কিন্তু সহজ কোয়েশ্চেনের মধ্যেই পড়ে। কোনটা হবে আনসার? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, দেওয়ানি অধিকার। ঠিক আছে, দেওয়ানি অধিকার কিন্তু ইংরেজরা লাভ করে, ঠিক আছে, এলাহাবাদ চুক্তির মাধ্যমে। চলো নেক্সট কোয়েশ্চেন। দেওয়ানি লাভের ফলে ইংরেজরা মূলত কোন ক্ষমতা অর্জন করে? একদমই ইজি, একদম ইজি একটা কোয়েশ্চেন। দেওয়ানি লাভের ফলে ইংরেজরা কোন ক্ষমতা অর্জন করে? বিচার বিভাগীয় ক্ষমতা, সামরিক ক্ষমতা, নাকি রাজস্ব আদায়ের ক্ষমতা, নাকি প্রশাসনিক সংস্কার? কোনটা হবে? একদমই ইজি, এটা বলারও অপেক্ষা রাখে না। এটা হবে অপশন নাম্বার সি, ওয়ান সেকেন্ড, রাজস্ব আদায়ের ক্ষমতা। দেওয়ানি আইনের মাধ্যমে কি করতো? রাজস্ব আদায় করতো। ঠিক আছে, মানে কর আদায় করতো। রাজস্ব মানে হলো কর বা ট্যাক্স। ঠিক আছে, চলো দেওয়ানি লাভের সময় বাংলার নামমাত্র নবাব কে ছিলেন? কে ছিলেন নামমাত্র নবাব? মীর জাফর, মীর কাসিম, নজম উদ্দৌলা, নাকি সিরাজ উদ্দৌলা? কোনটা হবে বলো? বাংলার নামমাত্র নবাব কিন্তু বলেছে, নামমাত্র নবাব কে ছিলেন? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, নজম উদ্দৌলা। ঠিক আছে, কে ছিলেন নামমাত্র নবাব তখন দেওয়ানি লাভের সময়? নজম উদ্দৌলা। ঠিক আছে, চলো যারা যারা সি আনসার করেছে সবাই কিন্তু সঠিক। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো। দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিলেন, দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেছিলেন? খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওয়ারেন হেস্টিং, রবার্ট ক্লাইভ, লর্ড কর্নওয়ালিস, নাকি লর্ড ওয়েলেসলি? কোনটা হবে বলো? দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেন? কে চালু করেন বলো? কোনটা হবে? দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেন? অপশন নাম্বার বি ইজ দা রাইট আনসার, রবার্ট ক্লাইভ। খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিন্তু বারবার বলছি আমি। দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেন? রবার্ট ক্লাইভ হলো তার সঠিক উত্তর। ঠিক আছে, তিনি প্রথম দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন। ঠিক আছে, চলো তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখি। স্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় কোন সালে? স্থায়ী বন্দোবস্ত কোন সালে প্রবর্তিত হয়? কোন সালে হয় বলো তো একটু? 1784 সালে, নাকি 1786 সালে, নাকি 1793 সালে, নাকি 1800 সালে? আশা করি এটা তোমরা সবাই জানো। কোনটা হবে বলো? এটার সঠিক উত্তর হবে 1793 সালে, ইজ দ্য রাইট আনসার, অপশন নাম্বার সি। ঠিক আছে, যারা যারা সি আনসার করেছো তারা কিন্তু সঠিক। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো। স্থায়ী বন্দোবস্তের মূল উদ্দেশ্য ছিল, স্থায়ী বন্দোবস্তের মূল উদ্দেশ্য কি ছিল? কৃষকদের উন্নয়ন, জমিদারের শক্তিশালী করা, নাকি রাজস্ব সুনিশ্চিত করা, নাকি গ্রাম পঞ্চায়েত গঠন? কি করা? স্থায়ী বন্দোবস্তের প্রধান কারণ কি ছিল? এটা ছিল কিসের জন্য? রাজস্বকে নিশ্চিত করা। সঠিক উত্তর অপশন নাম্বার সি, ওয়ান সেকেন্ড। ঠিক আছে, রাজস্বকে নিশ্চিত করা, ঠিক আছে, তার প্রধান উদ্দেশ্য ছিল স্থায়ী বন্দোবস্তের। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো। স্থায়ী বন্দোবস্তের জমিদারের কি মর্যাদা দেওয়া হয়? সরকারি কর্মচারী, নাকি স্বাধীন শাসক, নাকি ভূমির মালিক, নাকি রাজস্ব ঠিকাদার? কোনটা হবে বলো? এটা আশা করি তোমরা পারবে। স্থায়ী বন্দোবস্তে জমিদারের কি মর্যাদা দেওয়া হয়? সরকারি কর্মচারী,
স্বাধীন শাসক, নাকি রাজস্ব ঠিকাদার, নাকি তোমার ভূমির মালিক? কোনটা হবে বলো? কোনটা হবে আশা করি বলো? এটার সঠিক উত্তর কোনটা হবে? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। তাদেরকে কি বলা হয়? ভূমির মালিক কিন্তু মানে এটা বলা হতো, ঠিক আছে। চলো, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, স্থায়ী বন্দোবস্তের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কে? সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় জমিদার, ব্রিটিশ সরকার, কৃষক, নাকি ব্যবসায়ী? একদম ইজি, কারণ একদম ইজি, কারণ আগেই পড়িয়েছে স্থায়ী বন্দোবস্ত কিসের সঙ্গে রিলেটেড? রাজস্ব আদায়ের সঙ্গে রিলেটেড। রাজস্ব আদায়টা তখন সময় কার কাছ থেকে করা হতো? বেশিরভাগ মানুষ যেহেতু কৃষিকাজের সঙ্গে নিযুক্ত ছিল, তার জন্য কৃষকদের সঙ্গে কৃষকদের কাছ থেকে রাজস্ব গুলা নেওয়া হতো। আর যদি কৃষকদের কাছ থেকে রাজস্ব গুলা নেওয়া হয়, তাহলে কি ওরা উপকৃত হবে না অপকৃত হবে? তাহলে এটা কি হবে? ক্ষতিগ্রস্তটা কে হতো? কৃষকরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু হতো। একদমই easy, ঠিক আছে। চলো তাহলে অপশন নাম্বার সি ইজ দা রাইট আনসার এটা। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখি, স্থায়ী বন্দোবস্ত কোন অঞ্চলে প্রধানত চালু হয়? পাঞ্জাব, মুম্বাই, মাদ্রাজ, নাকি বাংলা, বিহার ও উড়িষ্যায়? কোনটা হবে বলো? এটাও একটা খুবই ভাইটাল একটা কোয়েশ্চেন। কোনটা হবে? স্থায়ী বন্দোবস্ত কোন অঞ্চলে প্রধানত চালু হয়? কোনটা হবে আনসার? অপশন নাম্বার ডি ইজ দা রাইট আনসার। বাংলা, বিহার ও উড়িষ্যাতে কিন্তু প্রধানত এই স্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা কিন্তু চালু হয়। যারা যারা ডি আনসার করছো সবাই কিন্তু সঠিক, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখি, সানসেট ল বা সূর্যাস্ত আইন সম্পর্কিত ছিল। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, আবারও বলছি আমি স্টার মার্ক দিয়ে সবটি বলতে কিন্তু আমি স্টার মার্ক দিচ্ছি না, ঠিক আছে। সানসেট ল বা সূর্যাস্ত আইন সম্পর্কিত কার সঙ্গে? কৃষকদের ঋণের সঙ্গে, জমিদারদের রাজস্ব প্রদানের সঙ্গে, নাকি কৃষি উৎপাদনের সঙ্গে, নাকি গ্রাম প্রশাসনের সঙ্গে? কার সঙ্গে যুক্ত বলো? কার সঙ্গে যুক্ত সানসেট ল? কার সঙ্গে যুক্ত? একদমই কিন্তু আশা করি তোমরা পারার কথা এটা। এটা সবাই শুনেছো, সানসেট ল বা সূর্যাস্ত আইন কার সঙ্গে যুক্ত? অপশন কোনটা হবে সঠিক উত্তর? জমিদারদের রাজস্ব প্রদানের সঙ্গে, ঠিক আছে। অপশন নাম্বার বি ইজ দা রাইট আনসার, ঠিক আছে। জমিদাররা যদি তখন সঠিক সময়ে ইংরেজদেরকে রাজস্ব কালেক্ট করে, মানে কৃষকদের কাছ থেকে রাজস্ব কালেক্ট করে যদি ইংরেজদেরকে না দিত সঠিক সময়ে, তাহলে কিন্তু তাদের কি হতো? তাদের যে জমিদারি যে ডেজিগনেশনটা বা তাদের যে পদটা, সেটা কিন্তু নিলাম হয়ে যেত, মানে সরিয়ে দেওয়া হতো তাদেরকে জমিদারি প্রথা থেকে, ঠিক আছে। ইংরেজরা তখন সরিয়ে দিত যদি সঠিক সময়ে তাদের রাজস্ব না দেওয়া হতো ইংরেজদেরকে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, স্থায়ী বন্দোবস্তে রাজস্ব আদায়ে জমিদারদের পরিণতি কি হতো? জরিমানা করা হতো, কারাদণ্ড, নাকি জমিদারি নিলাম, নাকি প্রশাসনিক সতর্কতা? এই তো আমি এখনই বলে দিলাম। এটার আনসার কোনটা হবে তাহলে? আনসার করো সবাই। অপশন নাম্বার সি ইজ দা রাইট আনসার। জমিদারি নিলাম হয়ে যেত। জমিদারি কি হতো? নিলাম হয়ে যেত, মানে তাদেরকে জমিদারি প্রথা থেকে সরিয়ে দেওয়া হতো, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কি বলেছে। নেক্সট কোয়েশ্চনে দেখো, কর্নওয়ালিস কোডের সঙ্গে কোন ভূমি ব্যবস্থা ঘনিষ্ঠভাবে যুক্ত? রায়তওয়ারি, মহলওয়ারি, নাকি স্থায়ী বন্দোবস্ত, নাকি ইজারা ব্যবস্থা? কোনটা বলো? কারণ কর্নওয়ালিস কোডের সঙ্গে কোনটি যুক্ত? কোন ভূমি ব্যবস্থা ঘনিষ্ঠভাবে যুক্ত বলো? রায়তওয়ারি, মহলওয়ারি, স্থায়ী বন্দোবস্ত, নাকি ইজারা ব্যবস্থা? কোনটা হবে বলো? এটা কিন্তু আশা করি পারার কথা তোমরা। কোনটা হবে সঠিক উত্তর এটার? এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, স্থায়ী বন্দোবস্ত, ঠিক আছে। কর্নওয়ালিস কোডের সঙ্গে কোন ভূমি ব্যবস্থা ঘনিষ্ঠভাবে জড়িত? এটা হলো স্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন থেকে কি বলেছে, স্থায়ী বন্দোবস্ত কৃষির উন্নতিতে ব্যর্থ হওয়ার প্রধান কারণ ছিল। কি কারণ ছিল তার প্রধান কারণ? কৃষকদের অধিকার না থাকা, জমিদারের অনাগ্রহ, অতিরিক্ত খাজনা, নাকি উপরের উপরের সবকটি? কোনটা হবে বলো? আশা করি সবার পারার কথা এটা। স্থায়ী বন্দোবস্ত থেকে এখন যে কোনো কোয়েশ্চেন আসলে আশা করি তোমরা পারবে। কি হবে এটার আনসার? অপশন নাম্বার ডি ইজ দা রাইট আনসার, উপরে সবকটি। কারণ কৃষকদের কেন কেন ক্ষতিগ্রস্ত বেশি হতো? অতিরিক্ত খাজনা খাজনা দিত কৃষকরা, তাহলে এটা ছিল কৃষকদের একটা ক্ষতি, ঠিক আছে। জমিদারদের অনাগ্রহ, জমিদাররা যে কোনোখানে ইন্টারফেয়ার করে কৃষকদেরকে হেনস্থা করতো, এটা একটা ক্ষতি।
কৃষকদের অধিকার না থাকা, কোনো কিছুর মধ্যে কৃষকদের অধিকার কোনো কিছুই থাকবে না, সবকিছুর মধ্যে জমিদাররা হস্তক্ষেপ করবে এবং জমিদাররাই বেশিরভাগ কাজে চালাবে, কিন্তু কৃষকরা শুধু জাস্ট কাজ করবে। তার জন্য কি এই সবগুলোই কি তার প্রধান কারণ কিন্তু ছিল এইটার ব্যর্থ হওয়া। ঠিক আছে, চলো অপশন নাম্বার সি উপরে সবকটি ইজ দা রাইট আনসার। আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু তোমাদের সামনে। সাবসিডিয়ারি অ্যালায়েন্স নীতির মাধ্যমে ব্রিটিশ শক্তি বিস্তারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কে রাখেন? ওয়ারেন হেস্টিং, নাকি লর্ড কর্নওয়ালিস, নাকি লর্ড ওয়েলেসলি, নাকি লর্ড ডালহৌসি? কোনটা বলো? একদম একটা সহজ কোয়েশ্চেন আশা করি তোমাদের জন্য। বলো, আনসার করার চেষ্টা করো একটু। কি হবে এটা? সঠিক উত্তর কোনটা হবে দেখি, কোনটা হবে বলো? লর্ড ওয়েলেসলি, নাকি লর্ড হেস্টিং, নাকি লর্ড কর্নওয়ালিস, নাকি লর্ড ডালহৌসি? এটার সঠিক উত্তর হবে তোমার লর্ড ওয়েলেসলি ইজ দ্য রাইট আনসার, অপশন নাম্বার সি। ঠিক আছে, সাবসিডিয়ারি অ্যালায়েন্স নীতির মাধ্যমে ব্রিটিশ শক্তি বিস্তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কে? লর্ড ওয়েলেসলি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। ব্রিটিশ শক্তি বিস্তারের অর্থনৈতিক ভিত্তি গড়ে ওঠে মূলত বাণিজ্যের মাধ্যমে, শিল্প বিপ্লবের মাধ্যমে, ভূমি রাজস্বের মাধ্যমে, সামরিক লুণ্ঠনের মাধ্যমে? কোনটা হবে সঠিক উত্তর বলো দেখি। ব্রিটিশ শক্তি বিস্তারের অর্থনৈতিক ভিত্তি গড়ে ওঠে কিসের মাধ্যমে? বাণিজ্যের মাধ্যমে, শিল্প বিপ্লবের মাধ্যমে, নাকি ভূমি রাজস্বের মাধ্যমে, নাকি সামরিক লুণ্ঠনের মাধ্যমে? বলো, এটা সঠিক উত্তর কোনটা হবে? কিসের মাধ্যমে গড়ে ওঠে? অপশন নাম্বার সি ইজ দা রাইট আনসার, ভূমি রাজস্বের মাধ্যমে। ঠিক আছে, ব্রিটিশ শক্তি বিস্তারের অর্থনৈতিক ভিত্তি গড়ে ওঠে কিসের মাধ্যমে? ভূমি রাজস্বের মাধ্যমে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন থেকে কি বলেছে। পলাশীর যুদ্ধের আগে বাংলার ইউরোপীয় শক্তিগুলির মধ্যে প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল কে? ইংরেজ ও ওলন্দাজ, নাকি ইংরেজ ও পর্তুগিজ, নাকি ইংরেজ ও ফরাসি, নাকি ফরাসি ও ডাচ? কোনটা হবে বলো? কোনটা হবে বলো? সঠিক উত্তর কোনটা হবে এটা? এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ইংরেজ ও ফরাসি। ঠিক আছে, ইংরেজ ও ফরাসি কি ছিল? তার প্রধান প্রতিদ্বন্দ্বী কিন্তু ছিল। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। যারা যারা সি আনসার করছো সবাই কিন্তু সঠিক। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে এখানে। অপশন নাম্বার কোয়েশ্চেন নাম্বার 23। ব্রিটিশ শক্তি বিস্তারের ক্ষেত্রে ডিভাইড অ্যান্ড রুল নীতি সবচেয়ে বেশি প্রয়োগ হয় কৃষকদের মধ্যে, দেশীয় রাজন্য বর্গের মধ্যে, নাকি সৈন্যদের মধ্যে, নাকি ব্যবসায়ীদের মধ্যে? কার মধ্যে বেশি করে এটা মানে প্রয়োগ করা হয় বলো? কৃষকদের মধ্যে, নাকি দেশীয় রাজন্য বর্গের মধ্যে, নাকি সৈন্যদের মধ্যে, নাকি ব্যবসায়ীদের মধ্যে? কাদের মধ্যে করা হয় বলো? কোনটা হবে বলো? এটা সঠিক উত্তর কোনটা হবে? এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি ইজ দা রাইট আনসার, দেশীয় রাজন্য বর্গের মধ্যে। ঠিক আছে, সবচেয়ে বেশি কিন্তু প্রয়োগ করা হতো। চলো অপশন নাম্বার বি, যারা যারা বি আনসার করেছো এই কোশ্চেনের সবাই কিন্তু সঠিক। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। 18 শতকে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের প্রধান কেন্দ্র ছিল কে? মাদ্রাজ, বোম্বাই, বাংলা, নাকি পাঞ্জাব? এটা আশা করি সবার জানার কথা, কারণ বাংলা থেকেই কি সব থেকে বেশি পরিচালনা করা হতো পুরো ভারতবর্ষকে। কোথা থেকে? বাংলা থেকে। ঠিক আছে, তো আনসার কি হবে? এটা অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, বাংলা। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। যারা যারা সি আনসার করেছে এটা সবাই কিন্তু সঠিক। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো। পলাশী থেকে বক্সার পর্যন্ত সময়কে ব্রিটিশ ইতিহাসে বলা হয়? ভেরি ভেরি ওয়ান্স এগেইন লাস্ট কোয়েশ্চেনটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এটা। পলাশী থেকে বক্সার পর্যন্ত সময়কে ব্রিটিশ ইতিহাসে বলা হয়, কি বলা হয়? বাণিজ্যিক আধিপত্যের যুগ, রাজনৈতিক আধিপত্যের সূচনা, প্রশাসনিক সংস্কারের যুগ, নাকি সামরিক দুর্বলতার যুগ? কোনটা বলা হয় বলো? কোনটা বলা হয়? পলাশী থেকে বক্সার পর্যন্ত সময়কে ব্রিটিশ ইতিহাসে বলা হয়, কি বলা হয়? বাণিজ্যিক আধিপত্যের যুগ, নাকি রাজনৈতিক আধিপত্যের সূচনা, নাকি প্রশাসনিক সংস্কারের যুগ, নাকি সামরিক দুর্বলতার যুগ? কি বলা হয় বলো? আশা করি এটা সবারই পারার কথা। বলো কোনটা হবে? এটা হবে তোমার অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, রাজনৈতিক আধিপত্যের সূচনা। ঠিক আছে, এটা হবে এটা সঠিক উত্তর। যারা যারা বি আনসার করছো সবাই কিন্তু সঠিক। ঠিক আছে, তো
আজকের জন্য আমাদের যে থার্ড ইউনিটের যে প্রথম ক্লাস আজকের যে তিনটে টপিকের উপর রয়েছে আজকে কিন্তু এই তিনটে টপিকের উপর আমাদের ক্লাস কিন্তু এখানেই সমাপ্ত। তো আশা রাখছি তোমাদের ক্লাসগুলো ভালো লেগেছে এবং তোমাদের জন্য এই ক্লাসগুলো খুবই কাজে আসবে। তো আশা রাখছি তোমরা আমাদের পাশে থাকবে। তো এইভাবেই পাশে থেকো এবং সাপোর্ট করে যাও, এবং আমরাও কিন্তু তোমাদের প্রিপারেশনের সঙ্গে কিন্তু তোমাদের পাশে আছি। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুই। ধন্যবাদ।